নমস্কার। টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে আমাদের আসন্ন গল্পগুলির নোটিফিকেশন আপনাদের মোবাইলে অলরেডি চলে যায়। থ্রিল চার্জারের আজকের বিশেষ নিবেদন আরেকটি রোমান্টিক কাহিনী, লেখক অভিক সাহার কলমে, হাত ভরে দাও শিউলিতে। হাত ভরে শিউলি ফুল নিয়ে একটা ছবি তুলতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল সন্ধ্যার, কিন্তু কখনো হয়ে ওঠেনি। তার হাতের রেখাগুলো ঢেকে যাবে সাদা শিউলির আড়ালে, কমলা ডাঁটগুলো পুচ্ছের মতো বেরিয়ে উঠে থাকবে একে অন্যের গায়ে। হাতের আঙুল বেয়ে ঝরে পড়বে তাদের গায়ে লেগে থাকা হালকা জলের ফোঁটা। দুহাত ভরে শিউলিগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবে সে এক মনে। কিন্তু প্রশ্ন হলো, এরকম একটা সহজলভ্য ব্যাপারটা এত দিন কেন হয়ে ওঠেনি? বরং এর চেয়ে অনেক কঠিন ব্যাপার সে অ্যাচিভ করেছে। ড্রাইভিং স্কুল থেকে গাড়ি চালানো শিখেছে, মুদ্রাস্ফীতির বাজারে ভালো মাইনের চাকরি অর্জন করেছে। অতুল গায়েন, দিবাকর দে নামক দুটি ছেলেকে ভুলে যেতে পেরেছে, কিন্তু কখনো শিউলি ফুল হাতে নিয়ে ওভাবে ছবি তুলতে পারেনি। ব্যাপারটা খুবই অদ্ভুত, তাই না? সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে রাখে অ্যাশট্রের উপর, চুপচাপ এক মনে তাকিয়ে থাকে ধোঁয়াটার দিকে। এই ইট পাথরের শহরে সে বড্ড একা। এই ধোঁয়ার মতোই ওকে ছেড়ে চলে গেছে সব কিছু, সবাই। কেউ একবারও বুঝলো না যে একবার বাইরে চলে গেলে মানুষ আর আগের মতন থাকে না, মানে মানুষ আর সহজলভ্য থাকে না। প্রথমে অতুলের কথায় আসা যাক। দ্বিতীয় সেমিস্টারের শুরু অবধি সন্ধ্যার জীবনে ছিল অতুল। সন্ধ্যা ঠিক নিজেকে মানিয়ে নিতে না নিতেই ওদের সম্পর্কের গোধূলি বেলা পেরিয়ে গেল। সন্ধ্যা আজও মনে করতে পারে না ঠিক কোন দিন তার জীবন থেকে চলে যাওয়ার ভাবনা মাথায় এসেছিল, নাকি এটা একটা প্রসেস। দ্বিতীয়বার দিবাকর যখন অনেক দাবি জানালো তাকে থেকে যাওয়ার জন্য, তবুও সে পশ্চিম ভারতের হাতছানিকে না করতে পারল না। দিবাকর তার স্বভাবসিদ্ধ আত্মমর্যাদা নিয়ে বেরিয়ে গেল সম্পর্ক থেকে। অতুল তো তাও ট্রাই করেছিল, দিবাকর যেন সেটুকুও করল না। সেজন্যে মাঝে মাঝে রাগ হয় সন্ধ্যার। দিবাকরকে কখনো সে ক্ষমা করতে পারবে না, কারণ সে সন্ধ্যাকে ভিক্ষাই চায়নি ঈশ্বরের কাছে। এখন কলকাতায় আবার ফিরে এসেছে সন্ধ্যা। মা বাবার ডিভোর্স হয়েছিল ছোটবেলায়, ফলে সন্ধ্যা কখনো বুঝতে পারেনি মানুষকে বেঁধে রাখার মানে, মানুষকে নিয়ে থাকার মানে। দুজনে দুই রাজ্যে আলাদা আলাদা ঘর বাঁধলেও কারোর সাথেই ঠিক থাকতে পারত না সন্ধ্যা। শক্ত খুঁটির মতো বাবা মায়ের মাঝখানে চেপে থাকতে চেয়েছিল বটে, তবে সময়ের জোয়ার তার বাধা মানেনি। হ্যালো, একদিন দেখা করতে পারবি রে? দেখা? হ্যাঁ পারবো, কিন্তু হঠাৎ এত রাতে ফোন করলি? ঠিক আছিস তো? আছি। তোর খবর কি বল? জেগে আছিস নাকি? হ্যাঁ, ওই কলেজের খাতাগুলো দেখছি। তুই কলকাতায় কবে এলি? হুম, এই তো কদিন হলো এসেছি। চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। এ কি, কেন রে? কিছু সিরিয়াস হয়েছে? সব বলবো। কবে কোথায় দেখা করবি আমায় একটু জানাস, হ্যাঁ? গুড নাইট। বলে নিজে থেকেই ফোনটা কেটে দিল। ওর ফোন কলের ওপারে যে বসে এই রাত জেগেও খাতার পাহাড় দেখে চলেছে, তার নাম রাহুল। হ্যাঁ, নাম তো সুনাই হোগা, কিন্তু এই রাহুল একেবারে টিপিক্যাল বলিউড মার্কা চার্মিং ড্যাশিং ছেলে নয়। রাহুলের রিসিডিং হেয়ারলাইন দিন দিন পিছিয়ে পড়ছে আরও। বয়স বেড়েই চলেছে নতুন বছরের সাথে পাল্লা দিয়ে। স্যালারিতে অসন্তুষ্টি, বাড়ি থেকে বিয়ের চাপ, এসি, ফ্রিজ আর একটু বেটার টেবিল চেয়ারের ইএমআই, সবাই মিলে খুবই চাপ ফেলেছে ওর উপর। এই রাহুলের সাথেই একমাত্র বন্ধুত্বটা টিকে আছে আজও, না হলে আর কারোর সাথেই তো এতদিন দোস্তি টানতে পারেনি ও। হ্যালো, তুমি কি আমাদের একটু ছবি তুলে দিতে পারবে? থার্ড ইয়ারে পড়ার সময়
ফ্রেশার্সদের অনুষ্ঠানে সাজগোজ করতে ভোলেনি কেউই। তবে এই ক্যামেরা ঝুলিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা বোধহয় সবার থেকে আলাদা। একটা ঢোলা প্যান্টের উপর একটা কালো গেঞ্জি চাপিয়ে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে বলল, হ্যাঁ শিওর, দাঁড়িয়ে পড়ো। 10 জন মেয়ে একে অন্যের উপর উঠে দাঁত মুখ খিঁচিয়ে দাঁড়িয়ে পড়ল। এমন বিশ্রীভাবে সবাই দাঁড়িয়ে আছে দেখে ফ্রেমে সবাইকে একসঙ্গে আনতে হিমশিম খেল রাহুল। একটু ডান দিকে এসো। তুমি তুমি একটু বাঁ দিকে চাপো, না হলে তোমার পেছনের জনকে দেখা যাচ্ছে না। হ্যাঁ আরেকটু। হ্যাঁ ব্যাস ব্যাস, পেছনের জন একটু সামনে চলে এসো, তোমার তো একেবারেই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইবার হয়েছে। আচ্ছা, আমি কাউন্ট করব ফ্রম 3 to 1, আর তারপর তোমরা পোজ দেবে। ওকে, 3, 2, 1। খেচেক করে শব্দ হলো অনেকগুলো। নানান অঙ্গভঙ্গিতে ছবি তুলতে ব্যাকুল তরুণী ব্রিগেডকে অল্পতে সন্তুষ্ট করা দায়। রাহুল ভয় পেল আবার না নতুন করে সবাই বায়না ধরে সিঙ্গেল তুলে দিতে, তাহলে ওর হারে ভাতই চলে যাবে। কোনোভাবে ছবি তুলেই পালানোর একটা চেষ্টা করতে যাবে, এমন সময় মেয়েটা এসে বলল, কোথায় যাচ্ছ? ছবিগুলো দেবে না? ও, ছবিগুলো দিতেও তো হবে। সো সরি। ডোন্ট বি। একটা কাজ করো, আমার ফোন নাম্বারটা নিয়ে নাও। আমার কিন্তু র আর এডিটেড দুরকমই দেবে, কেমন? নাও, লিখে নাও। বলে গড় গড় করে নিজের ফোন নাম্বারটা বলে গেল মেয়েটা। কি নামে সেভ করব? সন্ধ্যা, সন্ধ্যা চ্যাটার্জি। বেশ, মাইসেলফ রাহুল। এখানে হঠাৎ ডাকলি? কোনো ক্যাফে ট্যাফেতেই তো আমরা যেতে পারতাম নাকি? তারপর তুই পুরো বিলটা দিয়ে দিবি, আর আমার মনে হবে প্রাইভেট কলেজের প্রফেসর ছেলেটা বন্ধুর সঙ্গে এতদিন বাদে দেখা হলে একটু পে করতেও পারে না, তাই তো? উফ, বড্ড সেন্টে খাচ্ছিস তুই। কেমন চলছে এখন? ওরা এখন বসে আছে গঙ্গার উল্টো দিকে একটা চায়ের দোকানের বেঞ্চিতে। ঠিক উল্টো দিকে একটা পাঁচিলের উপর 10-12 বছরের বাচ্চাগুলো প্রায় খুলে আসা প্যান্ট টেনে আরেকবার জলে ঝাঁপ দেওয়ার প্ল্যান করছে। 2 কাপ চা এসে পড়েছে ইতিমধ্যেই। বাচ্চাগুলোর দিকেই তাকিয়ে তাকিয়ে কথা বলে যাচ্ছিল ওরা দুজন। এই চলছে, আবার হয়তো কিছুই চলছে না। তোর এই ঘুরিয়ে নাক কোটানোর স্বভাবটা না আর গেল না। সোজা কথা সোজাভাবে বলতে কি সমস্যা তোর? আপত্তি? না না, আপত্তি কিছুই নেই। সত্যিই আমার জীবনের গাড়িতে তেল ফুরিয়ে গেছে। 1000বার কিক দিলেও গাড়ি চলছে না। কেন? প্রেমিকা ছেড়ে চলে গেছে? না, প্রেমিকা নয়, এখনো অব্দি একটা প্রেমও করলাম না, আবার প্রেমিকা। এই যে লাস্ট বাজেটে সিগারেট 1 টাকা করে বেড়ে গেছে, তাতেই দিনে 5টার জায়গায় 4টেতে নামিয়ে দিয়েছে। প্রেমিকা চালানোর মতো পয়সা কোথায় পাবো? তোদের ছেলেদের কাছে গার্লফ্রেন্ড একটা এক্সপেন্স, তাই না রে? মানে পয়সা দিয়ে পোষার মতো কিছু, রাইট? এতদিন বাদে দেখা করে ঝগড়া করবি ভাই? দেখ, আমি কোনোভাবেই মিসোজিনিস্ট নই, সেটা তুই ভালোভাবেই জানিস। তোর কথা বল না, নতুন কোনো প্রেমে পড়লি? হ্যাঁ, না আর প্রেম করব না। প্রেম থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি। আহা, তোকে থোড়াই পেনশন দেবে যে রিটায়ার করছিস? ওই দিবাকার তো কেটে গেছে না? হ্যাঁ, সে তো এই শহর ছাড়ার আগেই। মাঝে মাঝে জানিস তো, ওর কথা খুব মনে পড়ে। সে তো মনে পড়বেই। কলেজের লাস্ট 3টে বছর ওর সঙ্গেই তো এক বেঞ্চে বসে ক্লাস করেছিস, ঘুরে বেরিয়েছিস, অ্যাসাইনমেন্ট করেছিস। মনে পড়াটা তো স্বাভাবিক। না রে, সেরকমটা না। ওইসব মেমোরিগুলো এখন অনেকটাই ফেড। তবে ওকে মনে পড়ে, তার অন্য কারণ আছে। ও আমার জন্য কোনোদিন লড়াই করলো না, জানিস। কয়েকটা মুহূর্ত চুপচাপ কেটে যায়। ছেলেগুলো যেন এখন আর জলে ঝাঁপ দিচ্ছে না। ফুটন্ত চায়ের টকবগে শব্দও আর হচ্ছে না। গাড়ির হর্ন, লেবু চায়ের বিজ্ঞাপনী বুলি, তরুণীর মিঠে হাসি, সবাই যেন এখন চুপচাপ ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে। চুপচাপ দুজনে চা শেষ করল। রাহুল আর চোখে তাকিয়ে রইল সন্ধ্যার দিকে। ওর চোখে মুখে হতাশাটা এখনো বোঝা যাচ্ছে। নিস্তব্ধতাটাকে ও নিজেই ভাঙল।
তোর কি এটা ভেবে কষ্ট হয় যে ও তোর কানের সামনে ঘ্যান ঘ্যান করেনি, তোর হাত পা ধরে টানেনি, হাতের শিরা কাটেনি, স্যাড স্ট্যাটাস লাগায়নি হোয়াটসঅ্যাপে? আমার খারাপ লাগে নিজের জন্য। দিবাকর এমনভাবে ভালোবাসলো যেন ওকে আমি ছেড়ে চলে যেতে পারি। নাকি আমার ভালোবাসাটাই এতটা ঠুনকো ছিল যে আমি চলে যাওয়ায় ও একটা রাতও, ধরো যদি হঠাৎ সন্ধ্যেটা শুনলো না। তার মানে দিবাকর যে তোর বিরহে দুঃখ পায়নি, এটাই তোর দুঃখ। কেন চাস সবাইকে দুঃখ দিতে? সবাইকে মানে? আমি আর কাকে কাকে দুঃখ দিয়েছি? হঠাৎ করে এমন একটা কথা বলে নিজেই কেমন যেন অপ্রস্তুতে পড়ে গেল রাহুল। সত্যিই তো, সন্ধ্যার জন্যে আর কে দুঃখ পেয়েছে? কথাটা ঘোরানোর জন্য বলল, বাবা মায়ের সাথে কথা হয়? আর কথা, বাবা আর মা দুটো ডিফারেন্ট পোল। আমি মাঝখানে নিরক্ষীয় জলবায়ু হয়ে বেঁচে আছি, তাই তো আমার উপরেই যত ঝড় বৃষ্টি সব কিছু। কিন্তু তোর বাপ মা একে অপরকে ছেড়ে দিয়েও যে তুষারপাত সহ্য করে চলেছে, সেটাও তো মানবি। যেমন তুই দিবাকরের থেকে এখনো কষ্ট পাস। এই, সিগারেট চলবে? ক্লাসিক খাওয়াবো কিন্তু। বড়লোক দোষ যখন, না করি কিভাবে? দে দে। রাহুল লাইটার পছন্দ করে না। একটা অদ্ভুত কায়দায় দেশলাই কাঠিতে বারুদ ঘষে আগুন জ্বালায়, তারপর জ্বালিয়ে দেয় সিগারেটের পেছনটা। ছেলেগুলো আবার লম্ফঝম্ফ শুরু করেছে গঙ্গার মধ্যে। তাদের সরল সাদা সিধে হাসির রোল শুনতে খুব ভালো লাগে। বোধহয় সেগুলো ভিভালদি বা বেথনোভেনের চাইতেও বেশি প্রাচীন, বেশি মিষ্টি। এখন আর আগের মতো ছবি তুলিস? আগের মতো তুলি কিনা জানি না, তবে তুলি খুব মাঝে সাঝে। বলে ব্যাগের ভেতর থেকে ক্যামেরা বের করে আনলো রাহুল। সন্ধ্যার মুখটা হাসিতে ভরে উঠল। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, বাপরে বাপ, ক্যামেরা নিয়ে এসেছিস আজ? তোর যা ছবি তোলার বায়নাক্কা, এটুকু করতেই পারতাম তোর জন্যে। নে দাঁড়িয়ে পড়তো সিগারেটটা ঠোঁটে গুজে। রাহুল খেয়াল করে দেখেছে, যখনই ওর এই ক্যামেরার ফ্রেমে সন্ধ্যা আসে, তখনই যেন ওর মনটা আলোকিত হয়ে যায়। সূর্যের থেকেও যে ও চাঁদকে বেশি ভালোবেসেছিল, সে কথা নিজের অবচেতন মন থেকে সচেতন সকলে জেনে গেছে। শুধু আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাপারটা স্বীকার করতে বুকের যে ধকের প্রয়োজন, সেটা ওর নেই। পানের পিক ফেলা খয়েরি হয়ে আসা পাঁচিলটার সামনে হেলান দিয়ে দাঁড়ায় সন্ধ্যা। ঠোঁটে গোজা সিগারেট আর মাথায় খোপা বাঁধার মিছে কৌশল মিলিয়ে ব্যাপারটা বেশ অ্যাস্থেটিক। সস্তার কয়েকটা গাঁদা ফুল নিয়ে চুলের খোঁপায় বেঁধেও কিছু একটা তোলা হলো বটে। সন্ধ্যার চোখে কাজল খুব মানায়। মনে হয় যেন এই চোখের মায়া কাটিয়ে ওঠার ভুল রাহুল কোনো দিনও করতে পারবে না। ওকে দেখার তেষ্টা সে মিটিয়ে নেয় ক্যামেরার লেন্সের আড়ালে। তখন সন্ধ্যা রাহুলের চোখ দেখলেই বুঝে যেত, জীবনে সবাই চলে গেলেও কেউ কেউ বুঝে যায় না। সেই জোর জুলুম করে ক্যাফেতে ডেকে আনতেই হলো তোকে? চুপচাপ খাবি আর গল্প করবি আমার সাথে। তুই ছাড়া আমার বন্ধু কে আছে বলতো? কেন, ওই শহরগুলো কেউ বন্ধুত্ব রাখেনি? না রে, আমি রাখতে পারিনি, ওরা হয়তো চেয়েছিল। সন্ধ্যার গলাটা আবার ঝিমিয়ে আসে। অর্ডার মেনে খাবার এসে গেছে টেবিলে। কফির কাপে চুমুক দিয়ে রাহুল বলে, আজকের ব্যাপারটা কেমন যেন ডেটের মতন লাগছে। ডেট ডেট তোমার পেছনে গুজো দেবো শুয়োর। এই জানিস, আমি কিন্তু ঘোরতর ফেমিনিস্ট। পয়সাওয়ালা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বন্ধুর পয়সায় খেতে হেব্বি লাগে। তুই কমিউনিস্ট ছিলিস না? সে একটা বয়সে সকলেই থাকে, তারপর বোধহয় বড় হয়ে যায়, বুঝতে শেখে এই মার্কাটারি দুনিয়ায় বাঁচতে গেলে বিপ্লব নয়, পুঁজিটাই চাই। জোম্যাটোতে খাবার অর্ডার করে, আদানির শেয়ার কিনে, বাকিদের থেকে 2 পয়সা বেশি আয়ের চেষ্টা নিয়ে কলেজ জীবনের মতো কমিউনিস্ট থাকা যায় না। মানে বলছিস ওটা আসলে পিউবার্টি? দুষ, ওটাও একটা ভালোবাসা।
ঠিক তোর অতুলের মতন। শুধু ওই ভালোবাসাটা আজকে দাঁড়িয়ে মনে পড়ে না, ঠিক তোর অতুলের মতন। মনে পড়ে শুধুই দিবাকরের কথা আর শিউলি ফুলের কথা। সন্ধ্যা কফিতে চুমুক দেওয়া থামায়। কখন যেন কোথা থেকে ওর চোখে জল চলে আসে। বাঁ হাত দিয়ে চোখটা মুছে মৃদু কান্না ভেজা কণ্ঠে বলে, তোর মনে আছে শিউলি ফুলের কথাটা? সব মনে আছে। ওই শিউলি ফুলের সঙ্গে ছবি তোলার কথাটাই যদি ভুলে যাই, তাহলে তোর বন্ধু হলাম কিসের বলতো? আমি পারবো না, জানিস, এত সহজে পারবো না। জানি, আমি জানি, ওটা তো বেঁচে থাকার সম্বল। ওই ছোট্ট স্বপ্নটা বাস্তব হয়ে গেলে তুই জানিস না আর বাঁচতে হবে কিভাবে। একমাত্র ওই স্বপ্নটাই তো আজও তোকে ছেড়ে গেল না কোনোদিনও। সন্ধ্যা খাওয়া থামিয়ে দিয়েছে ইতিমধ্যেই। তার দু চোখ বেয়ে অনবরত জল নেমে আসছে। গালের হালকা মেকআপ এবার হিমবাহের মতো গলতে আরম্ভ করেছে। নিজের শক্ত খোলসটা কেমন যেন ভেঙে যেতে শুরু করেছে। চোখের তলার কালি আর একটু বাদেই হয়তো বেরিয়ে আসবে। নিজেকে খানিকটা শক্ত করে বলল, শুনছিলেন হাত দিবাকর ভরে দাও কি শিউলিতে। কোনোদিনও আমায় আজকের গল্পটি ভালোবাসেনি। ভালো লাগলে অবশ্যই লাইক, বেশ শেয়ার ছিল, ও সাবস্ক্রাইব তবে করতে ঘ্যান ঘ্যান ভুলবেন না। করেনি। এবং আজকাল লোকে আর আগের মতো প্রিয় ফুল গাছের যত্ন নেয় না, প্রিয় বইয়ের কভারে ধুলো জমতে দেয়। ভালো ভালো থাকবেন, দেখার সুস্থ সময় থাকবেন এবং 10 বার সাবধানে ফোন থাকবেন। চেক করে। অসংখ্য সেখানে ধন্যবাদ। তোর কি করে মনে হয় একটা মানুষ সম্পূর্ণ অন্য একটা মানুষকে জাপটে ধরে আঁকড়ে ধরে বেঁচে থাকবে? আর যদিও বা সে চাইতো, তুই কি বেরিয়ে আসতিস না? একটা অদৃশ্য আয়নার মুখোমুখি ওকে বসিয়ে দিয়ে গেল রাহুল। নিজের মুখের দিকে তাকালেই যেন মনটা পড়ে ফেলা যাচ্ছে। দেখতে ইচ্ছে করছে না বেশিক্ষণ নিজের মুখটা। ঠোঁট কামড়ে চুপচাপ বসে থাকলো সন্ধ্যা। রাহুল আবারও বলল, সন্ধ্যা, আমরা এইভাবে সবাইকে ছেড়ে যেতে থাকলে কেউই আমাদের জন্য আজীবন কেঁদে যাবে না। মা বাবার সম্পর্কের সঙ্গে জীবনের আর কারোর সম্পর্কের মিল নেই। ওই স্কুল জীবনের পর থেকে যা যা বন্ধু আসে জীবনে, সেসব বন্ধুত্বের সম্পর্কগুলো নিখাদ হয় না। ওতে থাকে ইগো, শ্রেণী বৈষম্য, ইনকাম এক্সপেন্ডিচারের প্রবল সংঘাত। তেমনভাবে দেখতে গেলে যদি ওই বয়সের বন্ধুদেরকে আগলে না রাখা যায়, তাহলে আর কখনোই আমরা বন্ধু পেতে পারি না, বন্ধু হতে পারি না। কেন রে, তুই আমার বন্ধু না? সময় যেন আরেকবার থেমে যায়। রাহুলের চোখে ধরা দেয় একটা এক্সপেকটেশনের ছায়া। ফর ফর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় একটা জড়তার ভাব। এমনভাবে এর আগে কখনোই ওকে জিজ্ঞেস করেনি সন্ধ্যা। কিরে, কিরে বল, তুই তো এতগুলো বছর ধরে আমার মতো একটা পাগলের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে রাখলি। বয়ফ্রেন্ড, প্যারেন্ট সবাই চলে গেল, তুই তো ঠিক থেকে গেছিস। তাহলে কিরে, চুপ করে আছিস কেন? বল না, তুই নয় কেউ। ওই যে বললাম, একটা বয়সের পর স্বার্থ ছাড়া বন্ধু হওয়া যায় না। মানে কি, কি স্বার্থ তোর? তুই তো আমার শিউলি ফুল। চারটে চোখ একে অপরের উপর নিবদ্ধ হয়ে থাকে। নিঃশ্বাস ঘন হয়, বুকটা ছ্যাঁত করে ওঠে। রাহুলের যদিও বুকটা ভীষণ হালকা লাগে। ট্রিগার টেপার পরের যে সূক্ষ্ম শান্তিখানা আসে, এখন সেটুকুই বুকের মধ্যে রয়েছে। তবে গুলি খাওয়া দেহটা বেঁচে আছে নাকি মরে গেছে তা আবিষ্কার করার সাহস করা যায় না খুব একটা। তুই এতদিন কিছু বলিসনি কেন আমায়? তুই হলি একটা গ্যালোপিন ট্রেন। যতই চেষ্টা করি না কেন, তোকে পাবো না আমি কখনোই। কেন? জাংশনে দাঁড়ালেই তো পারিস। তোর জীবনের জংশন স্টেশন কোথায় তুই নিজেই কি জানিস? হঠাৎ করে কি যেন ঘটে গেল পর পর। খাবার দাবার ওভাবেই রেখে শক্ত করে রাহুলের হাতটা খামচে ধরল সন্ধ্যা।
টেবিল থেকে উঠে যাওয়ার আগে দুটো 500 টাকার নোট রেখে যেতেও ভুলল না। হনহন করে সশব্দে ক্যাফের দরজা খুলে চলে গেল ওরা দুজন। ব্যস্ত রাস্তায় এখন গাড়ি ঘোড়ার ভিড় বেড়েছে। সন্ধ্যা নেমেছে শহরের বুকে। নীল সাদা দেওয়ালগুলো ফেলে রেখে চুপচাপ এগিয়ে যাচ্ছে ওরা তর তর করে। কোথায় যে যাচ্ছে জানা নেই রাহুলের। সে কোনোভাবে নিজের ব্যাগটা আঁকড়ে ধরে আছে। মনে মনে হয়তো ভাবছে, ওকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেবে না তো? এমনিতেই বড্ড বদমেজাজ আছে সন্ধ্যার। চায়ের দোকানের সামনেটায় দুজনে দাঁড়ালো শেষমেশ। রাহুল হাঁপিয়ে গেলেও সন্ধ্যা তখনও উত্তেজনায় টকবক করে চলেছে। রাহুল অবাক গলায় বলল, এই ব্যাপার কি বলতো? দৌড় করালি কেন? কাল সকালে ঠিক এখানটায় আরেকবার আসতে পারবি? হ্যাঁ, মানে এই কথাটা বলার জন্য এখানে ছুটি আনলি? আসতে পারবি কিনা বল। আমার তো কাল সকালে কলেজেও যেতে হবে। আমি 6টা-7টার কথা বলছি। এই ঠান্ডার মধ্যে 6টার সময় এখানে? তুই কি নিউমোনিয়া মারবি আমায়? কাল যদি আসিস ভালো কথা, আর না হলে অন্য কারোর জাংশন স্টেশনে দাঁড়িয়ে পড়িস। বাই। বলে গট গট করে হাঁটতে হাঁটতে চলে গেল সন্ধ্যা। চুপচাপ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল রাহুল। সন্ধ্যা কি চাইছে এখন? এক্ষুনি দৌড়ে ওর হাত ধরে টানাটানি করলে কি ওর ভালো লাগবে? কেঁদে কেটে যদি ওকে থেকে যাওয়ার জন্য পানি প্রার্থনা করলে ও খুশি হবে? কিন্তু রাহুল এই দুটোর একটাও করতে পারল না। চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো ওর হেঁটে যাওয়া। কাল সকালে কেন দেখা করতে বলছে ওকে? তাহলে সন্ধ্যা কি তার জীবনের জংশন স্টেশনের খোঁজ পেয়ে গেছে? শীতের ভোরের কলকাতা শহরকে জাগিয়ে তুলতে বড্ড বেশি সময় লাগে সূর্যের। তবুও বেপরোয়া কয়েকটা মানুষ গঙ্গার পাড়ে যে কেন ভিড় করে আজ অবধি বুঝতে পারেনি রাহুল। তবে আজ সে নিজেও এসে দাঁড়িয়েছে এদের মাঝেই। চুপচাপ গঙ্গার দিকে তাকিয়েছিল। জোয়ার এখনো জারি আছে। ঠান্ডা বাতাসকে মাফলার দিয়ে ঢেকে রাখার প্রবল চেষ্টা চলছে। বরাদ্দ সময়ের 15 মিনিট আগেই আজ চলে এসেছে সে। পকেট থেকে একটা সিগারেট বের করে শেষও করে ফেলেছে। দ্বিতীয় সিগারেটও শেষ এবার। সন্ধ্যা এখনো আসছে না কেন? কিরে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? এই তো মিনিট 5 হবে। ক্যামেরা এনেছিস সঙ্গে করে? তুই তো বলিস নি। আমি না বললে কি ক্যামেরা আনতে নেই? সব কি তোকে বলে দিতে হবে? আরে এনেছি বাবা, এনেছি। কিন্তু আজ সকালে হঠাৎ কেন এখানে? কালকে তোর হলোই বা কি বলতো? তুই বলছিলিস না স্টেশনের কথা, স্বপ্নের কথা, সবাই ছেড়ে যাওয়ার কথা। আমি না সব উত্তর খুঁজে পেয়ে গেছি, জানিস তো। কি উত্তর? একটু খুলে বল, ঠিক বুঝলাম না। সন্ধ্যা তার হ্যান্ডব্যাগ থেকে একটা প্লাস্টিক বের করলো। সেই প্লাস্টিকের ভেতর একগাদা শিউলি ফুল একে অপরের ঘাড়ে উঠে রয়েছে। বাইরে থেকে দেখা যায় ওই ফুলগুলো শীতের ভোরে অনেকটা ঘুম আর অনেকটা মায়া ছেড়ে চলে এসেছে গাছের ডাল ছেড়ে। সন্ধ্যা তার মুখখানা নিচু করেই বলল, তোর ক্যামেরাটা বের করবি? ছবিটা তুলেই ফেলবো। মানে? সন্ধ্যা, এটা তো ড্রিম ছিল। তুই সত্যি এখনই ছবিটা তুলতে চাস? হ্যাঁ, আমার জাংশন এখন আর এই শিউলি ফুলের স্মৃতি নেই। আমার জাংশন এখন অন্য জিনিস হয়ে গেছে। কোন জিনিস? তুই আর তোর চলে যাওয়া। এই শীতের কনকনে ঠান্ডাতেও রাহুলের কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম পড়তে শুরু করলো। সন্ধ্যা এসব কি বলছে? ওর মনটা যেন বুঝে নিয়েই সন্ধ্যা বলল, আমি যা বলছি সব ভেবে চিন্তে বলছি। তুই ঠিকই ধরেছিলিস, জানিস তো। এই শিউলি ফুল হাতে নিয়ে ছবি তোলার পর আমি আমার এই স্বপ্নটাকে ছেড়ে যাওয়ার ভয় পাচ্ছিলাম। কিন্তু সত্যি বলতে
এখন এখন আমার জীবনে আরো একটা বড় ভয় এসেছে। তোর আমার জীবন থেকে চলে যাওয়ার ভয়। আমি তাই আজকে এই 2 হাত ভরে শিউলি ফুলের সঙ্গে ছবিটা তুলতে চাই রে। রাহুলের চোখটা জলে ভিজে যায়। প্লাস্টিক খুলে সবকটা ফুল হাতে ঢেলে নেয় সন্ধ্যা। দুহাতে মুঠো ভরে শিউলি ফুলের বন্যা বইছে তখন। ক্যামেরাখানা বের করে অনেকগুলো ছবি তোলা হলো। সন্ধ্যা মন দিয়ে সুঘ্রাণ নিচ্ছে শিউলি ফুলের, আর সেই ছবি ক্যামেরা বন্দি করছে রাহুল। এখন কেমন লাগছে? স্বাধীন? সন্ধ্যা কিছু বলে না, তার 2 চোখ দিয়ে অঝরে জল পড়ছে। শিউলি ফুলগুলোর উপর তার বিন্দু বিন্দু চোখের জল পড়ছে। খুব ইচ্ছে করছিল তার রাহুলকে জড়িয়ে ধরার, কিন্তু রাহুলের আশেপাশেও আর কোনোদিন আসতে পারবে না সে জানে। রাহুল জীবন থেকে চলে যাওয়ার পর যে সে আর কি করবে তা জানা নেই। আমি যাব না তোর জীবন ছেড়ে। একটি বার তোর ভয় কাটিয়ে আমায় বিশ্বাস করে দেখ সন্ধ্যা, আমি পাল্টাবো না। তুই না, আমি নিজেই পাল্টে যাব। যে পথে সন্ধ্যা এসেছিল সেই পথেই হাঁটতে হাঁটতে চলে গেল সে। একলা রাহুল দাঁড়িয়ে থাকে তার ক্যামেরা হাতে গঙ্গার ঘাটে। তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে আজ। হাত ভরা শিউলি ফুলের সঙ্গে ছবি তোলার পর সন্ধ্যার জীবনটা যে কেমন হবে তা আর কোনোদিনও জানা হয়নি রাহুলের, কোনো দিনও না। শুনছিলেন হাত ভরে দাও শিউলিতে। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এরকম আরও গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন থ্রিল চার্জার চ্যানেলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।